তারেক রহমানের কনসার্ন ছাড়া এনসিপির একজন নেতাকর্মী একটি আসন বাংলাদেশে জয়লাভ করতে পারবে না। এনসিপির নেতাকর্মী বা কর্মী সমর্থক যারা আছে তারা তদ্বির বাণিজ্যে আছে। ছাত্রদল সবসময় মানুষের গণতান্ত্রিক আন্দোলনের সাথে রাজপথে বীরের মধ্যে লড়াই করেছে বিগত 17 বছর যাবৎ। এনসিপি দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। শুধু এনসিপি নয়, এনসিপি সহ 144টা দল নির্বাচন কমিশনে আবেদন করেছে। কিন্তু 144টা দলের হিসাব নিকাশ তো আর আদতে এখন আর কেউ করছে না। এনসিপি দল হিসেবে নিবন্ধন পাই নাই, নাম্বার 1। আর জামাতও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছিল, নিবন্ধন ফিরিয়ে দেয় নাই, নাম্বার 2। সুতরাং তাদের কথা আর তাদের মেসেজটা আমাদের গুরুত্ব না, আমরা জনগণের সাথে দায়বদ্ধ থাকি। আমার সাথে জনগণের আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা একটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা প্রমাণ সহকারে দেখে আসি। এনসিপি দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। শুধু এনসিপি নয়, এনসিপি সহ 144টা দল নির্বাচন কমিশনে আবেদন করেছে। কিন্তু 144টা দলের হিসাব নিকাশ তো আর আদতে এখন আর কেউ করছে না। এনসিপি সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। এনসিপি যা করছে সেটা নিয়ে সংবাদপত্রে খবর হচ্ছে। এনসিপি যদি জোরে করে একটু এনসিপির কোনো নেতা যদি জোরে করে একটু বায়ু নির্গত করে সেটাও গণমাধ্যমে খবর হচ্ছে। গণমাধ্যম সেগুলো লাইভ করার চেষ্টা করছে। গণমাধ্যম এক প্রকার বাংলাদেশের গণমাধ্যম এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিলে সেটা নিশ্চিত করেই বলা যায় যে এনসিপিকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এনসিপিকে তারা পেছন থেকে ব্যাগ দেওয়ার চেষ্টা করছে। নানাভাবেই সুযোগ সুবিধা পাচ্ছে এনসিপি, সরকারের আশীর্বাদ পাচ্ছে, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ নানা রকমের সহযোগিতা পাচ্ছে। অনেকে বলেন কিংস পার্টি। সেই এনসিপি অন্য 143টা দলের থেকে তাদের অবস্থান যে একেবারেই আলাদা হবে সেটা তো খুব সহজেই অনুমান করা যায়। কিন্তু এবার দেখা গেল যে 144টা দলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল এনসিপির নাম। নির্বাচন কমিশনে যে 144টা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে তারা কেউ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। সবাই ফেল করেছে, কেউ নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া পূরণ করেনি। এখন কি হবে? এখন কি 144টা দলেরই নিবন্ধন বাতিল হয়ে যাবে? নিবন্ধন প্রক্রিয়াতে তারা নিবন্ধন পাবে না? নাকি এনসিপি নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবে, বিশেষ কোটায় তারা নিবন্ধন পেয়ে যাবে? সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নির্বাচন কমিশনে যে 144টা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে, এটা বোধহয় বাংলাদেশের একটা অনন্য রেকর্ড। এত সংখ্যক, মানে কি বলবো, যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রাজনৈতিক দল গত 10 মাসে। 144টা দল আবেদন করেছে নিবন্ধনের জন্য। ভাবা যায় এই দেশে 144টা দল নতুন করে নিবন্ধন পেতে চায়। এরা কারা? সেটা একটা বড় প্রশ্ন। অধিকাংশেরই কোনো নাম ঠিকানা নেই। নিজের বাড়ি, নিজের উঠান, নিজের ড্রয়িং রুম সেগুলোই তাদের অফিসের ঠিকানা। সেরকম রাজনৈতিক দলের সংখ্যাই বেশি। কিন্তু এনসিপির ক্ষেত্রে ব্যাপারটা তো ভিন্ন। তাদের একটা রাজকীয় অফিস আছে। অফিসটা কোথায় থেকে পেয়েছে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু রাজকীয় অফিস আছে। বাংলা মোটরের মতো জায়গায় সব থেকে দামি বিল্ডিংয়ে তাদের অফিস। সারা দেশে যেখানে যেভাবে যেতে চাচ্ছে তারা সেখানে সেভাবে যাচ্ছে, শোডাউন করছে। এখন তাদের কন্টিনিউ শোডাউন আছে। গতকালকে আবার
সার্জিস আলম ঘোষণা দিয়েছেন মার্চ টু গোপালগঞ্জ এরকম, অর্থাৎ আজকে তারা গোপালগঞ্জে মার্চ করবে। গোপালগঞ্জে মানে যে দেশের অন্যান্য জায়গায় যে কর্মসূচিগুলো পালন করছে সেখান থেকে আলাদা কর্মসূচি পালন করবে গোপালগঞ্জে, অর্থাৎ গোপালগঞ্জ যেহেতু বঙ্গবন্ধুর এলাকা, শেখ হাসিনার বাড়ি টুঙ্গিপাড়া রয়েছে, সেখানে একটা ভিন্ন ক্যারিকাচার করতে হবে এরকম তো ব্যাপার রয়েছে। সারা দেশে তারা এক ধরনের মোজ মাস্তি ফুর্তির মধ্যেই রয়েছে। জনগণের সাড়া দেখা যাচ্ছে, সেই জনগণের সাড়ার মাঝে আবার কেউ কেউ বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন যে এই লোকবল সংগ্রহ, মানে লোকবল সাপ্লাই দিচ্ছে মূলত এনসিপির বিভিন্ন কর্মসূচিতে সারা দেশে দুইটি ইসলামিক দল, তারা লোকবল সাপ্লাই দিচ্ছে। সাপ্লাই দিয়ে এনসিপির যে একটা অবস্থান রয়েছে সেই অবস্থানটা যেন দৃশ্যমান হয়, নিশ্চিত হয়, সেটার পেছনে তারা কাজ করছে। সেই এনসিপি এত ঘটা করে তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করলো, এত গাদা গাদা কাগজ, গাদা গাদা ফাইল পুস্তক তারা জমা দিল, সেই দৃশ্যও আমরা দেখেছি। এবং সেটা নিয়ে তারা কথা বলল যে এত কাগজ, মানে 30,000 40,000 কপি এরকম ব্যাপার স্যাপার তারা বলার চেষ্টা করেছে। তারা সেটা দিয়েছে। মনে হয়েছে যে অন্যান্য দলের চাইতে রাজকীয়ভাবেই তারা আবেদনটা করলো, কিন্তু পরিণতিটা আমরা দেখলাম যে অন্যান্য দলের সঙ্গে, অর্থাৎ সব মিলিয়ে 144টা যে দল নিবন্ধনের আবেদন করেছে তারা কেউই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি, তারা সবাই ফেল করেছে। তারা নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। বড় ধরনের গ্যাপ যখন তৈরি হয়েছে তখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে চিঠি দেবে, চিঠি দিয়ে 15 দিনের সময় দেবে। এই 15 দিনের মধ্যে তারা যদি নির্বাচন কমিশনের সমস্ত শর্ত পূরণ করতে পারে তাহলে নিবন্ধন পাবে, তা না হলে নিবন্ধন পাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 15 দিন 144টা দলকে সময় দেওয়া হবে, যারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না তাদের নিবন্ধন পাওয়ার কথা নয়, এটাই স্বাভাবিক। কিন্তু ধরা যাক কথার ছলে, বিতর্কের ছলে যে এনসিপি ক্রাইটেরিয়া পূরণ করলো না কিংবা করতে পারলো না, তাহলে কি নির্বাচন কমিশনের সাহস আছে এনসিপিকে নিবন্ধন দেবে না এই ঘোষণা দেওয়ার? এই বাস্তবতায় আমার মনে হয় যে সেই বাস্তবতায় সেই সাহস নেই। অন্য দলের ক্ষেত্রে, অন্য 143টা দলের ক্ষেত্রে সেই সাহস থাকলেও এনসিপির ক্ষেত্রে সেই সাহস নির্বাচন কমিশনের নেই। যদি সেই সাহস নির্বাচন কমিশন দেখাতে চায় তাহলে নির্বাচন কমিশনকে আওয়ামী দোসর কিংবা ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত করতেও কিন্তু পিছপা হবে না তারা। সুতরাং যতই বাধা আসুক না কেন, যতই সবার মতো ফেল করুক না কেন, আমার মনে হয় যে কোনোভাবেই হোক, যে কোনো কৌশলে, যে কোনোভাবে তাদের ক্রাইটেরিয়া পূরণ করিয়ে কিংবা কিছু শর্ত সাপেক্ষে পরে করলে হবে এরকম একটা সুযোগ দিয়ে তাদের নিবন্ধনের প্রক্রিয়াটা আমার মনে হয় শেষ করা হবে। তাতে সমান আচরণ কিংবা সমবিচার, সঠিক বিচার, সবার ক্ষেত্রে সঠিক বিচার করার ব্যাপারটা যদি ভুলণ্ঠিতও হয়, যদি সেটা নাও হয়, যদি একপাক্ষিক ব্যাপার কোনো দলের ক্ষেত্রে করতে হয় নির্বাচন কমিশনকে, তারা হয়তো গোপনে সেটা করতেও পারে। কারণ এই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু সম্ভব, সব সম্ভবের দেশ বাংলাদেশ। এখানে নিয়ম যতটা না কথা বলে, তার চাইতে ক্ষমতা, পাওয়ার, দাপট, প্রতাপ সেটা আরও বেশি কথা বলে। যেটা আমরা রাজনৈতিক সরকারের আমলে বারবার দেখেছি। রাজনৈতিক সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যা ইচ্ছা তাই করেছে। এখনও খুব একটা ব্যতিক্রম আমরা দেখছি না, দেখব না হয়তো। একই রকমভাবে চলছে, কোনো ক্ষেত্রেই আমরা ব্যতিক্রম কিছু দেখছি না। রাজনৈতিক সরকারকে আমরা দোষারোপ করছি ঠিকই, কিন্তু অরাজনৈতিক সরকারের আমলেও ঠিকঠাক মতো যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চলছে কিংবা চলবে, সরকার ব্যবস্থা যে ঠিকঠাকভাবে চলছে, সবার ক্ষেত্রে যে সমতার বিধান তৈরি করা। দল হিসেবে নিবন্ধন পাই নাই, নাম্বার 1। আর জামাতও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছিল, নিবন্ধন ফিরিয়ে দেয় নাই, নাম্বার 2। সুতরাং তাদের কথা আর তাদের মেসেজটা আমাদের গুরুত্ব না। আমরা জনগণের সাথে দায়বদ্ধ থাকি, আমার সাথে জনগণের সরাসরি দায়বদ্ধ থাকে। আমরা জবাবদিহিতা জনগণের কাছে করি। আমরা রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী, কোন মাফিয়ার কাছে আমরা জবাবদিহিতা করি না। আমাদের সাথে সরাসরি জনগণের সাথে অন্ডুস থাকে। জনগণ আমাদেরকে জবাবদিহিতার মাধ্যমে নিয়ে আসে, আর আমরা জনগণের দায়বদ্ধতার ঊর্ধ্বে না। জনগণ আমাকে সবসময় প্রশ্ন করে, জবাবদিহিতার মাধ্যমে রাখে। এর জন্যই বলছি যে উন্নয়ন চলমান প্রক্রিয়া, সংস্কার চলমান প্রক্রিয়া, ভোট হচ্ছে রুনিং প্রক্রিয়া। মানে এটা আপনার ভোট দিতেই হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে একমাত্র ব্যালট। সেই ব্যালট দেওয়ার জন্য 3.5 কোটি তরুণ আজকে অপেক্ষায় আছে।
এনসিপি কি বললো, জামাত কি বললো, অন্যান্য দল কি বললো সেটা দেখবেন না। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিভাবে? স্তম্ভ রূপে দাঁড়িয়ে আছে, সেই স্তম্ভ রূপে দাঁড়িয়ে থেকে আমাদের ব্যালট, গণতন্ত্র, সুশাসন আগামীতে নিশ্চিত করার জন্য দেশনায়ক তারেক রহমান আজকে ঐতিহাসিক তারুণ্যের সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সেই বক্তব্যতে চূড়ান্ত হবে ডিসেম্বরের ভিতরেই এই অর্থনৈতিক সরকার নির্বাচন দিতে হবে, এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত। হচ্ছে ঢাকা বিভাগীয় তারুণ্য সমাবেশ যথার্থ গম্ভীর ভাবে আজকে এটা উদযাপন করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের সারা বাংলাদেশ থেকে তরুণ, ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক তিনটা যৌথ মিলে আজকে তারুণ্য সমাবেশের তাৎপর্য আছে। আগামী দিনে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যে দাবি করেছি একটি রুটম্যাপ দেওয়ার জন্য, সেই রুটম্যাপেরই একটা তাৎপর্য আজকে এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। আগামী ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আজকে চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসতে পারে এই তারুণ্য সমাবেশ থেকে। তাই এই তারুণ্য সমাবেশ আগামীর ইতিহাসে লেখা থাকবে। তারুণ্যের সমাবেশ গণতান্ত্রিকভাবে একটি সরকার প্রতিষ্ঠিত করার জন্য তারুণ্যের সমাবেশে তরুণ, যুবক প্রায় 3.5 কোটি তরুণ আজকে এই ফ্যাসিস্ট, মাফিয়া, দুর্নীতিবাদ, অবৈধ সরকার, নিশিরাতের সরকার, সেই সরকারের আমলে ভোট দিতে পারে নাই। তাই 3.5 কোটি যুবক, তরুণ ভোটের অপেক্ষায় আছে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। এই দেশ ও জাতি যুগের পর যুগ যুদ্ধ সংগ্রাম করে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 52-এর ভাষা আন্দোলন, সেই ইতিহাসের 90-এর অভ্যুত্থান, এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফেসিবাদ বাংলাদেশে নির্মূল হয়েছে। তাই ফেসিবাদ যেন আর জীবনে মাথা চারা দিয়ে না দাঁড়াতে পারে, তাই জাতি, ধর্ম, সকল মিলে ঐক্যবদ্ধভাবে এই তারুণ্যের সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই, তারুণ্যই আগামীর ভবিষ্যৎ, তারুণ্যই আগামীর নেতৃত্ব দিবে দেশনায়ক তারেক রহমান। এই তারুণ্য নির্ভরশীল আগামী জাতি সুন্দর গঠন করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সকলেই তার ভাব গম্ভীর নিয়ে আগামীর রাষ্ট্র পরিচালনা করার জন্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, দুর্নীতিবাদ বন্ধ করার জন্য, মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য, দুমুঠি ভাত শান্তিতে খাওয়ার জন্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য মৌলিক স্পিড আমাদের এই কয়টা স্পিড আছে। তার মধ্যে হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, খাদ্য আমরা মানুষকে দিতে হবে, 3 বেলা ভাত খাবে শান্তিতে, রাতে নিশ্চিন্তে ঘুমাবে, তার সন্তানকে স্কুলে পাঠাবে, তার সন্তান মেধা সম্পন্ন হবে, তারপরে তার সন্তান যেন একটি জব বা কর্মসংস্থান হয়, সেই লক্ষ্যেই তারুণ্য সমাবেশের সুনির্দিষ্ট কিছু এজেন্ডা আছে। সেই এজেন্ডা হচ্ছে আমরা চাই এই ফেসিবাদ বিরোধী আন্দোলন যারা জড়িত ছিলেন তাদের ভিতরে নানান রকম সমালোচনা, আলোচনা শুরু হয়েছে, সেগুলাকে আমরা পাশ কাটিয়ে এই গণতান্ত্রিক রাষ্ট্র, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপুসীন নেত্রী, সেটা দেশ ও জাতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সকলকে মিলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দেশনায়ক তারেক রহমানও সেই একই পথে উদ্যোগ নিয়েছেন। আজকে নির্বাচন নিয়ে প্রশ্ন আসলে আমরা যখন নির্বাচনের কথা বলি তখন আমাদেরকে সংস্কারের কথা বলে। আমরা যখন প্রথম ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, নির্বাচন তখন উনি উন্নয়নের দোয়াই দিয়েছিল আমাদেরকে, যে উন্নয়ন আগে পরে গণতন্ত্র। কিন্তু আমাদের কথা সেটা না, একটা অপরের সাথে জড়িত না। উন্নয়ন চলমান প্রক্রিয়া, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার সব সময় চলবে, তবে সেই সংস্কার জনগণের জন্য হতে হবে, সেই সংস্কার দেশবাসীর জন্য হতে হবে, সেই সংস্কার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রযোজ্য হবে। তাই আমরা দ্রুতগতিতে নির্বাচন চাই, আমরা উন্নয়নও চাই, আমরা সংস্কারও চাই, আমার ভোট অধিকার নিশ্চিত করতে চাই। তাই আমাদের লক্ষ্য হচ্ছে জুলাই আগস্টে আমরা সশরীরে রক্ত দিয়েছি, আহত হয়েছি, রাজপথ দখলে নিয়েছি। সুতরাং সে আশা পোষণ করে আজকে আমরা প্রায় এখানে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনাদের কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই প্রেক্ষিতে আরো কয়েকটি ভিডিও ফুটেজ আমরা প্রমাণ সহকারে দেখে আসি।
তারেক রহমানের কনসার্ন ছাড়া এনসিপির একজন নেতাকর্মী একটি আসন বাংলাদেশে জয়লাভ করতে পারবে না। এনসিপির নেতাকর্মী বা কর্মী সমর্থক যারা আছে তারা তদবির বাণিজ্যে আছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের আলাপচারিতায়। সাথে রয়েছি আমি হুমায়ুন কবির। আর আজকে আমাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য রয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ। ভাইয়া স্বাগত আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। যদি একটু জানতে চাই, জাতীয় নির্বাচন তো ঘনিয়ে আসছে, নির্বাচনের তারিখও মোটামুটি ঠিকঠাক বলা যায়, তো এই মুহূর্তে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কি নির্বাচন নিয়ে? অসত্যের কাছে কবু নতুন হয় হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। ছাত্রদল সবসময় মানুষের গণতান্ত্রিক আন্দোলনের সাথে রাজপথে বীরের মতো লড়াই করেছে। বিগত 17 বছর যাবৎ যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, ছাত্রদল সবসময় সম্মুখ সারিতে থেকে এই আন্দোলনগুলো ফেস করেছে এবং ফ্যাসিস্টকে তার লাল কার্ড দেখাতে সমর্থ হয়েছে। আমরা মনে করি যে আগামী দিনের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ছাত্রদলের ভূমিকা থাকবে সবচেয়ে অগ্রণী ভূমিকা, যেটাকে বলবো আমরা। বিগত দিনে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, বিগত 3টা নির্বাচন ভুয়া নির্বাচন হয়েছে, সেই সময় নির্বাচনে ছাত্রলীগ কিন্তু একটা ভোট ডাকাতির ভূমিকায় ছিল। আমরা মানুষের ভোটের পাহারা দিতে চাই। একজন বাংলাদেশি নাগরিক তার ভোট যাতে যাকে খুশি তাকে দিতে পারে, তার ভোটের বুথ পর্যন্ত যায় গোপন কক্ষ পর্যন্ত তার নিজের ভোটটা দিতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। যে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, এই অধিকারের জন্যই ছাত্রদল রাজপথে থেকে কাজ করে যাচ্ছে তারেক রহমানের নির্দেশনা মেনে। যদি একটু জানতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল নিঃসন্দেহে একটি বৃহত্তর রাজনৈতিক ছাত্র সংগঠন। অন্য একটি রাজনৈতিক দলের একজন নেতা বলেছেন যে তারা 400 আসন যদি হয়, সেখান থেকে মোটামুটি 300 আসন তারা নিশ্চিত করতে পারবেন বা পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আসলে জাতীয়তাবাদী দল বিএনপি আসলে কী ভাবছে বা আপনারা কী ভাবছেন? যদি তারা 300 পায় তাহলে তো আপনারা 100 পাচ্ছেন। দেখেছি যে এনসিপির একজন বলেছেন যে তারা 400 আসনের ভিতরে 300 আসন পাবে। আমরা তাদেরকে বলতে চাই 300 আসন না, যদি 3টা আসন তারা আমাদেরকে কনফার্ম করতে পারে যে এই 3টা আসন থেকে এই 3জন ব্যক্তি জয়লাভ করবে, আমরা রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। তারেক রহমানের কনসার্ন ছাড়া, বিএনপির জনসমর্থন ছাড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ছাড়া এনসিপির একজন নেতাকর্মী একটি আসন বাংলাদেশে জয়লাভ করতে পারবে না। আপনাকে আমরা এটা জোর গলায় বলছি এবং দাবি নিয়ে বলছি যে আমরা যদি সমর্থন না দিই, তারা একটি আসনও পাশ করতে পারবে না। একটি আসন, একটা সিঙ্গেল আসন এনসিপির কোনো নেতাকর্মী পাশ করতে পারবে না। যে কথাটি বললেন যে বিএনপির আশীর্বাদ বা তারেক রহমানের দল সমর্থন ছাড়া আসলে এনসিপি নেতাদের আসন সেভাবে পাওয়া সম্ভব না। জাতীয় নির্বাচনে কি আমরা কি আসলে এরকমটা দেখতে পাবো কিনা যে বিএনপি থেকে কয়েকজনকে এভাবে আসনের মানে বিএনপি থেকে কয়েকজন সমর্থন দেওয়া? আমরা মনে করি যে তারা যে এই যে পাগলের প্রলাপ তারা করছে, আমরা মনে করি যে বিএনপি থেকে হয়তো কিছু আসন নেওয়ার জন্য তারা এই প্রলাপগুলো করছেন, যে আমাদের তো কোনো আসন নেই, আমরা যাতে এই বকবাস কথাবার্তাগুলো বলে, অযৌক্তিক কথাবার্তা বলে যাতে তাদের কাছ থেকে কিছু আসন নিয়ে সংসদে যেতে পারি, এই জন্যই তারা এই ভুলভাল বক্তব্য দিচ্ছেন। এটা আমরা না, সবাই মনে করছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এনসিপির নেতাকর্মী বা কর্মী সমর্থক যারা আছে তারা তদবির বাণিজ্যে আছে। তারা বিভিন্ন মন্ত্রণালয়ে যেয়ে তদবির বাণিজ্য করে বিভিন্ন রকম তাদেরকে যারা উপদেষ্টা যারা আছেন তাদের পেজ থেকে শুরু করে জাতীয় গণমাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে এবং তাদের নৈতিক অধঃপতন ঘটেছে। আমরা মনে করি জনগণ যে প্রত্যাশা নিয়ে এই তরুণ সমাজের প্রতি আশা রেখেছিল, আমরা মনে করি সেই আশা এবং প্রত্যাশা তারা রাখতে ব্যর্থ হয়েছে। এরা দল গঠন করার সময় কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যে কিন্তু মঞ্চে বক্তব্য দিয়েছে, তাদেরকে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সমর্থন জানানো হয়েছে। কিন্তু অন্যান্য বাংলাদেশের আরও যারা রাজনৈতিক দল আছে, সাধারণ জনগণ আছে, সবাই কিন্তু এদেরকে আশীর্বাদ দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে তাদের যে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করতে পারেনি। তারা অলরেডি দুর্নীতিতে একেবারে নিমজ্জিত হয়েছে। মূলত জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল, এটা বৈষম্য দূর করার জন্য হয়েছিল। তো যখন নতুন এই জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হলো, আমরা দেখেছি যে যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, ছাত্র উপদেষ্টার পিএসদের বিরুদ্ধেও নানান অভিযোগ আনা হয়েছে এবং এখন পর্যন্ত নতুন যে দলের কথা বলি, যদি এনসিপির কথা বলি, অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে। তো আসলে বৈষম্য যারা দূর করার জন্য আন্দোলন করলো, তাদের বিরুদ্ধে আবার এই দুর্নীতির অভিযোগগুলো কেন উঠছে? মানে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এর আগেও অনেক দল ছিল বা অনেকেই ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা, তারা কিন্তু আসলে এই রকম পর্যায়ে দুর্নীতি নিমজ্জিত হয়নি। আমরা সাধারণ ছাত্রের কাছ থেকে, এটা তো গণ অভ্যুত্থানের একটা সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র উপদেষ্টা যারা আছেন, এদের কাছ থেকে কিন্তু জনগণের পাশাপাশি কিন্তু সাধারণ ছাত্রদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু এদের যে কার্যক্রম, এদের যে পিএইচডির যে কেলেঙ্কারি, আমরা মনে করি সাধারণ ছাত্রছাত্রীদেরকে হতাশ করেছে এবং তারা যে বড় বড় বক্তব্য দিচ্ছেন যে তারা নির্বাচনে আসলে তারা যে ভালো জয়লাভ করবেন, আমরা মনে করি তাদের
অলরেডি জনগণ দেখতে পেরেছে যে তারা যে দেশ পরিচালনা করতে আসলে তারা কি জাতিকে কি উপহার দিবে, এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে তাদেরই একজন দলের সহকর্মী, একজন নারী নেত্রী কিন্তু আরেকজন পুরুষ নেতৃত্বের কাছে কিন্তু দেখলাম যে নানাবিধ অসংলগ্ন কার্যকলাপ এবং বাকবিতণ্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেখেছি, যেখানে তাদের একজন নারী নেত্রী যেখানে তার নেতার কাছে সুরক্ষিত নয়, সেখানে তাদের কাছে দেশ কীভাবে সুরক্ষিত থাকবে এ নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে অনেক। আচ্ছা, যদি সর্বশেষে যদি একটু জানতে চাই, আমরা দেখেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রদলের প্রোগ্রামে না যাওয়ার কারণে একজন ছাত্রদলের নেত্রী যিনি হুমকি দিয়েছিলেন যে হচ্ছে দুজনকে হল থেকে বের করে দিবেন। এছাড়াও আসলে দেশের বিভিন্ন প্রান্তে আসলে অনেক কিছু অভিযোগ আসছিল ছাত্রদলের বিরুদ্ধে, আপনারা শোকজও করেছেন, কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন। আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে, বা ছাত্রদলকে কি প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো একটা মহল চক্রান্ত করছে, নাকি এগুলো আসলে আপনাদের কোনো প্রকার দুর্বলতা রয়েছে এই মানে হচ্ছে পরিচালনার ক্ষেত্রে? আমরা আসলে ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, হয়তোবা আচার আচরণের ক্ষেত্রে বা কার্যক্রমের ক্ষেত্রে বা দল সংগঠন পরিচালনার ক্ষেত্রে কিছু অসাংবিধানিক বা কিছু কার্যক্রম হতে পারে, বা ছাত্রদলের কোনো নেতাকর্মী হয়তো বা কোনো একটা খারাপ আচরণ, আমরা সব কিছু সবসময় আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আমাদেরও ভুল হতে পারে। আমাদের কোনো নেতাকর্মী যদি ভুল করে থাকে আমরা কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং সাথে সাথে কিন্তু সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসছি যদি আমাদের কোনো নেতাকর্মী ভুল করে থাকে। তো আমরা বিগত দিনে আমরা কিন্তু এই পদক্ষেপগুলো নিয়েছি, এবং সামনের দিনে আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো বেআইনি কাজ করে থাকে বা কোনো ছাত্রের সাথে যদি মনে করেন করে সংগঠন পরিচালনার ক্ষেত্রে খারাপ আচরণ করতে, আমরা অবশ্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেবে। এবং আমরা আপনি অলরেডি লক্ষ্য করেছেন যে আমাদের যারা ছাত্রদল নয়, শুধুমাত্র বিএনপি এর অঙ্গ সংগঠন হিসেবে নেতাকর্মী আছে, খারাপ কাজের সাথে যারা জড়িত ছিল আমরা কিন্তু আইনি পদক্ষেপও নিয়েছি। আচ্ছা, যদি আরেকবার একটু জানতে চাই যে এই জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রদল তো মাঠে রয়েছে, ছাত্র রাজনীতি করছে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আপনারা কী ধরনের পরিবর্তন এখন পর্যন্ত করেছেন যার জন্য সাধারণ শিক্ষার্থীরা আপনাদের উপর ভরসা রাখবে, সেটা ডাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনের কথা যদি বলেন, গোটা বাংলাদেশ শিক্ষার্থীদের কথা যদি বলেন? আমরা বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছি, সাধারণ মানুষের ছাত্রদল সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছে। শুধু ছাত্রদল নয়, বাংলাদেশে আপনি 5 আগস্টে ঘটে যাওয়ার পরে 8 তারিখে আমরা নয়াপল্টনে বড় সমাবেশ করেছি। সেই সমাবেশ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু শান্তির বার্তা দিয়েছেন। বিগত দিনে আমরা বক্তব্য দেখেছি, ওবায়দুল কাদের বলেছিল যে 5 লাখ লোক মারা যাবে আমলিগ যদি বাংলাদেশ থেকে চলে যায়। আমরা কিন্তু 5 জন লোককেও হত্যাকাণ্ডের শিকার হতে দেইনি। বিএনপি এবং ছাত্রদল আমরা সবসময় শান্তিকামী দল হিসেবে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো কাজ আমরা পরিচালনা করছি না। বিগত দিনে ক্যাম্পাসে, প্রত্যেকটি ক্যাম্পাসে আমাদের ছাত্রদলের নেতাকর্মী সব থেকে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, হামলা মামলা এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা কিন্তু সেই সহনশীলতার পরিচয় দিয়েছি। আমরা কিন্তু আমি নিজেও ক্যাম্পাসে 5 বার হামলার শিকার হয়েছি। কখনোই কিন্তু মনে হয় না যে আমাকে যারা হামলা করছে তাকে হামলা করতে হবে। আমরা আইনি পদক্ষেপে যাব। আমাদের যখন সময় আসবে বা নির্বাচিত গভর্নমেন্ট যখন আসবে, আমরা অলরেডি অনেকগুলো মামলা করেছি এই সরকারের আমলে। আমরা যখন আবার নির্বাচিত হয়ে যখন আমরা আইনি পদক্ষেপ নেব, আমাদের যে যত নেতাকর্মীর উপর হামলা হয়েছে আমরা তাদের উপর হামলা না করে আমরা আইনি পদক্ষেপে যাব। আমরা তাদের নামে মামলা করব এবং আইনের মাধ্যমে তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো, সেই প্রত্যাশা রাখছি। এবং ছাত্রদলকে এই জন্যই সাধারণ শিক্ষার্থীরা ভোট দেবে যে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে সবসময় তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছে, এবং বিএনপিকেও মানুষ ভোট দেবে এই জন্য যে সাধারণ জনগণের সাথে কিন্তু বিএনপি সবসময় তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে কি আশা করছেন? আগামী নির্বাচনে আমরা মনে করছি যে বিগত 17 বছর যে 3টা ডামি ইলেকশন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। এই ভোটটা হবে বাংলাদেশের ইতিহাসে অন্যরকম সেরা একটি ভোট, এবং ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হলে সাধারণ জনগণ তাদের ভোটের অধিকার যদি পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারে, সেই নির্বাচনে বিএনপির বিএনপির যে নেতাকর্মী বিভিন্ন জায়গায় আছেন, আমরা মনে করি প্রত্যাশা করছি এইবার ভূমিধস জয়ের মাধ্যমে বিএনপি প্রত্যেকটি আসনে আমাদের যে এমপি ক্যান্ডিডেট থাকবেন তারা ম্যাক্সিমাম আসনেই আমাদের কিন্তু বিএনপি নেতৃত্ব পাশ করবেন। আমরা মনে করছি বিএনপি সর্বোচ্চ সংখ্যক সংসদীয় আসন নিয়ে এবার মন্ত্রিপরিষদ গঠন করবে এবং দেশ পরিচালনার জন্য এগিয়ে যাবে সামনের দিকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। এতক্ষণ যুক্ত ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজু আহমদের সাথে। সমসাময়িক বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হবো, হয়তো নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো জায়গায়। এতক্ষণ সবাই অবশ্যই কালের কণ্ঠের সাথে থাকুন। সর্বশেষ সঠিক তথ্যটি জানার জন্য কালের কণ্ঠের অনলাইন ইউটিউব এবং ফেসবুকে চোখ রাখুন, এবং অবশ্যই আপনার বাসায় একটি
তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা দুইটা ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়টা ভিডিও ফুটেজ দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।